Ladies and gentlemen, welcome to Pierce Foundation. How are you? তো আজকে আমরা আমেরিকান পোয়েট্রি নিয়ে আলোচনা করব। ইমিলি ডিকিনসন এর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, আর সেই প্রশ্নটা হলো ডেথ অ্যাজ দ্য রিকারিং সিম্বল অফ ডিকিনসনস পোয়েট্রি অর ডিকিনসনস অবসেশন উইথ ডেথ। রিকারিং শব্দের অর্থ কি গাইস? রিকারিং শব্দের অর্থ হচ্ছে রিপিটেড, অর্থাৎ ইমিলি ডিকিনসন কেন মৃত্যুকে তার প্রত্যেকটা কবিতাতেই প্রায় ব্যবহার করেছেন। আমরা জানি যে ইমিলি ডিকিনসনের লাইফ ডিউরেশন হচ্ছে 1830 টু 1886। ইমিলি ডিকিনসন একজন সেলফ রিক্লুসিভ পারসন ছিল, অর্থাৎ তিনি নিজে নিজেই একাকিত্বের জীবনটা যাপন করতেন। তার জীবনে অনেক দুঃখ দুর্দশা ছিল। তার চাইল্ডহুডটা খুব বেশি সুখের ছিল না, কারণ তার পিতা মারা যায়, আর তার পিতাকে সে খুব ভালোবাসতো। আর তার মৃত্যুর পর থেকে সে রিক্লুসিভ একটা লাইফ লিড করে, এবং অনেক ধরনের বিষয় এখানে ইমিলি ডিকিনসনের লাইফে যে রিফ্লেক্টেড হয়েছে মৃত্যুর মাধ্যমে, সেটাই যে কেন তিনি তার কবিতাগুলোকে বারবার বারবার মৃত্যুর কথা বলেছেন। এখানে গাইজ একটা ব্যাপার হচ্ছে যে ইমিলি ডিকিনসন 1800-র উপরে কবিতা লিখেছে, মানে অনেক কবিতা লিখেছে। আর ক্রিটিক্সদের মতে তার কত কবিতায় যে আসলে মৃত্যুর কথা বলা হয়েছে এটা ফিক্সড করা কঠিন, তবে অন্তত 500-এর উপরে কবিতায় কিন্তু মৃত্যুর কথাটা তিনি ডেথ এই সিম্বলটাকে বারবার কিন্তু ব্যবহার করেছেন। তো ইমিলি ডিকিনসনকে এই যে তার রিকারিং সিম্বল বা অবসেশন উইথ ডেথ, এটা যদি তুমি প্রুভ করতে চাও বা এটা যদি তুমি প্রেজেন্ট করতে চাও, তাহলে তোমাকে কিছু পয়েন্ট আউট করে নিলে সবচেয়ে ভালো হবে। ফার্স্ট পয়েন্ট যেটা আসে গাইজ, সেটা হচ্ছে ডেথ ইজ ডিকিনসনস পোয়েটিক ইনসাইট। সেকেন্ড পয়েন্ট গাইজ, ফিলোসফিক্যাল অ্যাসপেক্টস অফ ডেথ। আর এই ফিলোসফিক্যাল অ্যাসপেক্টস অফ ডেথকে ইমিলি ডিকিনসন আসলে 3-4 ভাগে ভাগ করেছেন। ফার্স্ট পয়েন্ট যেটা, আনসার্টেনটি লাইক এ সাডেন ব্রেকডাউন অফ এ ক্লক। সেকেন্ড যেটা, ডেথ ইজ এ লং স্লিপ উইদাউট ডিস্টারবেন্স। থার্ড, ডেথ মেক্স হিউম্যান বিংস অ্যাকাউন্টেবল অ্যান্ড কনসিয়াস। এর পরবর্তীতে যে পয়েন্টটা আসে থার্ড নাম্বার, সেটা হলো ডেথ ইজ এ ব্রিজ ফর দ্য ইউনিয়ন উইথ গড। অ্যান্ড ফাইনালি যে পয়েন্টটা আসে গায়, সেটা হচ্ছে উইদাউট ডেথ ইমর্টালিটি ইজ নট গেইনড। সো গাইস, আমরা যদি পয়েন্টগুলোকে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো ডেথটা হচ্ছে ইমিলি ডিকিনসনের পোয়েটিক ইনসাইট। পোয়েটিক ইনসাইট বলতে কি? কবির অন্তর্দৃষ্টি। আসলে কবি হওয়ার জন্য এক একজনের এক এক রকমের অন্তর্দৃষ্টি থাকে, এক একজনের এক এক রকমের ফিলোসফি থাকে। যেমন আমরা কি জানি যে জিনিসটা দেখো, সেটা হলো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফি কিন্তু ন্যাচার, রোমান্টিক কবিদের ফিলোসফি কিন্তু ন্যাচার। এরপরে যদি তুমি দেখো, উইলিয়াম শেক্সপিয়ারের ব্যবহারিক জ্ঞানটা অনেক ছিল এবং তার ইমাজিনেটিভ পাওয়ারটা অনেক বেশি। অনুরূপভাবে ইমিলি ডিকিনসন তার কবিতায়, অর্থাৎ মৃত্যুটাই হচ্ছে তার কবিতার ইনসাইট, অন্তর্দৃষ্টি। দ্যাট মিনস মৃত্যুর শব্দটা যদি সে ব্যবহার করতে না পারে, তাহলে তার কবিতা লেখার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটাই আসলে বেসিক্যালি থাকতো না। এই জন্যই সে বারবার বারবার কিন্তু মৃত্যুর কথা বলেছেন। মোর দ্যান 500 পোয়েমস, 500-রও বেশি কবিতায় কিন্তু তিনি মৃত্যুর কথা বলেছেন। মৃত্যু মৃত্যু মৃত্যু। সো ফার্স্ট পয়েন্ট থেকে আমরা এটা বুঝতে পারি যে ইমিলি ডিকিনসন যে এতবার মৃত্যুর কথা বলেছেন, কারণ কি, যে ডেথ হচ্ছে তার ভাইটাল ইনসাইট কবিতা লেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি। একজন কবির অনেক দিকের ভার্সেটিলিটি থাকে, তার মধ্যে ইমিলি ডিকিনসনের জন্য প্রাইম ফ্যাক্টর হচ্ছে ডেথ, আর যার কারণে তিনি বারবার মৃত্যুর কথা বলেছেন। এর পরবর্তী পয়েন্টে তুমি যদি আসো, তাহলে কি হবে? ফিলোসফিক অ্যাসপেক্টস অফ ডেথ। তো ফিলোসফিক অ্যাসপেক্টস অফ ডেথ, এটা আমরা সবাই জানি যে পৃথিবীতে সবচাইতে সত্য বিষয় হচ্ছে মৃত্যু। আমি বেঁচে আছি, তুমি বেঁচে আছো, এই বেঁচে থাকাটা অনিশ্চিত, কখন মরবে কেউ জানে না। যেমন বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের তোমরা নাম শুনেছ, তিনি একজন ফরাসি একজন দার্শনিক। তিনি বলেছেন যে জীবনের সত্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে যতদিন বেঁচে থাকবো ততদিন সরকারকে ট্যাক্স দিতে হবে, আর তারপরে মরে যাব। তার মানে মৃত্যু আর ট্যাক্স দেওয়া, এই দুইটাই হচ্ছে সত্য। কারণ ফরাসিদের ট্যাক্সেশন এক্সপিরিয়েন্সটা একটু আলাদা, কারণ ফ্রেঞ্চ রেভলিউশন এই কারণেই হয়েছিল। তো মৃত্যুটা হচ্ছে কি ফিলোসফিক অ্যাসপেক্টস আছে।
তো ফার্স্ট ফিলোসফিক অ্যাসপেক্টস ইমিলি ডিকিনসন যেটা বলছে যে আনসার্টেনটি অফ ডেথ লাইক এ ক্লক ব্রেকডাউন, অর্থাৎ একটা ঘড়ি যখন চলে না, দেখো বিষয়টা দেখো, এই কথাটা কতটা একটা ইনসাইটমূলক কথা, যে একটা ঘড়িতে তুমি ব্যাটারি লাগিয়েছো বা একটা ঘড়ি কিনেছো, একটা ক্লক কিনেছো, এই ক্লকটা কতদিন চলবে তুমি কিন্তু জানো না, কারণ তুমি 500 টাকা দিয়ে কিনলেও জানতে পারবে না, আবার 5 লক্ষ টাকা দিয়ে কিনলেও যদি স্মার্ট ওয়াচ কিনো তাও কিন্তু জানতে পারবে না। তো আমাদেরকে যে লাইফটা আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ দিয়েছেন, এই লাইফটা কখন যে শেষ হয়ে যাবে এই বিষয়টা আমরা কেউ বলতে পারবো না, সাডেনলি এটা শেষ হয়ে যাবে। আর ইমিলি ডিকিনসন তার এই বিষয়টা কিন্তু তার কবিতার মধ্যে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এর যে আর্লি যে কবিতাগুলো, সেই কবিতাগুলোতে কিন্তু মৃত্যু সম্পর্কে তিনি আরো বেশি চমকপ্রদভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন এই বিষয়গুলোকে, যে মৃত্যু হঠাৎ করে আসবে, কখন চলে চলে আসবে এটা বলা যাবে না, আর মৃত্যু আমাদের জন্য অপেক্ষমান, কিন্তু সে অপেক্ষায় থাকতে থাকতে কখন যে পিছন থেকে সামনে এসে আমাদের জীবনটাকে আত্মাটাকে নিয়ে চলে যাবে এটা কেউ এই পৃথিবীতে জানে না। দিস ইজ আনসার্টেন। আর এই কারণেই ইমিলি ডিকিনসন মৃত্যুকে নিয়ে এত চর্চা করতে ভালো লেগেছে। আর ইমিলি ডিকিনসনের মৃত্যুকে নিয়ে চর্চা করার কারণ কি? কারণ ইমিলি ডিকিনসন হচ্ছে একজন মিস্টিক পোয়েট, আর মিস্টিসিজম মানে বুঝতে পারছো ঈশ্বরের সাথে একটা আত্মিক সম্পর্ক লাভ করার যে প্রয়াস, যে ট্রাই, সেটার জন্য মিস্টিসিজমটা হয়ে থাকে। তাহলে এই যে মৃত্যুর অনিশ্চয়তার কারণে কিন্তু এমিলি ডিকিনসন মৃত্যুকে নিয়ে অনেক চর্চা করেছেন এবং আমেরিকান পিপুলকে বা সারা পৃথিবীর মানুষকে এই ফিলোসফিটা তিনি প্রদর্শন করতে চেয়েছেন, যার কারণে বারবার 500-র উপরে কবিতায় কিন্তু তিনি মৃত্যুর শব্দটা বা মৃত্যুর এই সিম্বলটাকে ব্যবহার করেছেন ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস, বিভিন্নভাবে ব্যবহার করেছেন। ফিলোসফিক অ্যাসপেক্টের সেকেন্ড পয়েন্ট যেটা গায় সেটা হচ্ছে ডেথ ইজ এ স্লিপ উইদাউট ডিস্টারবেন্স, অর্থাৎ মৃত্যুটা হচ্ছে একটা স্লিপ, একটা ঘুম, যেখানে কোনো ডিস্টারবেন্স নেই। এখানে এই বিষয়টা দেখো, খ্রিস্টানিটিতে একটা বিশ্বাস আছে। বিশ্বাসটা কি? যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে মারা যাবে তারা সবাই জান্নাতের অধিকারী হবে। আর এই বিশ্বাসের উপরে ভিত্তি করে কিন্তু খ্রিস্টানরা বেঁচে থাকে। আর তাদেরকে যখন কবরে রাখা হয় তখন কিন্তু তাদের জন্য যে প্রার্থনা করা হয় সেটা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড স্লিপ পিসফুলি ইন দ্য প্যারাডাইস লেটার অন আই উইল জয়েন উইথ ইউ। পাদ্রী পোপ কিন্তু এই কথাটা বলে যে তুমি স্বর্গে আরামে ঘুমাও আমার বন্ধু, আমি পরবর্তীতে তোমার সাথে যোগ দিব। এই যে এই বিষয়টা আসলে এই বিষয়টার পিছনে ইমিলি ডিকিনসনের একটা লজিক্যাল পয়েন্ট অফ ভিউ, তার অটোবায়োগ্রাফিক্যাল ফ্যাক্টটা চলে আসে। কিভাবে? যে ইমিলি ডিকিনসন কিন্তু প্রচন্ড মেন্টাল অ্যাঙ্গুইশে ভুগা একটা ব্যক্তি, একটা মহিলা ছিল, কারণ তার মানসিক শান্তি ছিল না, সে রিক্লুসিভ ছিল এবং সে লাভ ফেলিউর ছিল তার লাইফে। কারণ কি? কারণ তার লাভ অ্যাফেয়ারটা একেবারেই অপ্রাসঙ্গিক একটা লাভ অ্যাফেয়ার ছিল। যথেষ্ট ভালো মানুষের সাথে যে লাভ অ্যাফেয়ারটা থাকবে সেটা না, কারণ তার বাপের বন্ধুর সাথে কিন্তু তার ট্রানজিশনাল লাভ ছিল, যার কারণে সমাজ ব্যবস্থা থেকে এই বিষয়টা তো মেনে নিবে না সমাজ ব্যবস্থা। এই কারণে সে মেন্টাল অ্যাঙ্গুইশে কিন্তু সবসময়ের জন্য ভুগত। যেমন দেখো, আই ফেল্ট ফিউনারেল ইন মাই ব্রেন, এই জায়গাটাতে কবি কিন্তু মৃত্যু সম্পর্কে কথা বলছে। আসলে মৃত্যু সম্পর্কে কথা বলার চাইতে কিন্তু এখানে তিনি মেন্টাল অ্যাঙ্গুইশ অ্যান্ড পেইন এই বিষয়টাকে কিন্তু বেশি ফুটিয়ে তুলেছেন। কারণ তিনি যে মানসিক যন্ত্রণায় আছে, সে মানসিক যন্ত্রণা এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা এই কবিতাটাতে বলা হচ্ছে, যে মেডিটেশনের জন্য একাগ্র চিত্ততার প্রয়োজন। এবং আই ফেল্ট ফিউনারেল ইন মাই ডেথের মধ্যে তার কিন্তু মানসিক যন্ত্রণার কথা বলেছেন। তো এই পৃথিবীটা হচ্ছে একটা ফুল the world is filled with full of sufferings and sorrows, mental anguish and pains. এই যে দুঃখ কষ্ট যন্ত্রণা এই বিষয়গুলো কবিকে খুব কষ্ট দিয়েছে, ঠিক আছে, যার কারণে সে মৃত্যুর মাধ্যমে একটা লম্বা ঘুম, বিরতিহীন ঘুম, সে রেজারেকশন পর্যন্ত একটা বিরতিহীন ঘুম ঘুমাতে চায় ঈশ্বরের সান্নিধ্য লাভের মাধ্যমে, যার কারণে তিনি বারবার ডেথের কথা তার কবিতায় উপস্থাপন করেছেন। এটা লাস্ট ফিলোসফিক পয়েন্ট অফ ভিউ ক্রিটিকদের মতে সেটা হচ্ছে মৃত্যু মানুষকে কি করে, অ্যাকাউন্টেবল অ্যান্ড কনসিয়াস করে থাকে, অর্থাৎ মানুষকে সচেতন এবং দায়িত্ববান করে। যেমন এই পৃথিবীতে বাঁচার জন্য সোসাইটি, ফ্যামিলি, ফ্রেন্ডশিপ, পেইনস, সাফারিং সব কিছু দরকার আছে, তাছাড়া কখনো গ্রোথ হবে না।
আর মানুষ পৃথিবীতে এত পরিশ্রমী কি জন্য, তারা পৃথিবীতে এত সন্ধান করছে কেন? কারণটা হচ্ছে এটাই যে মৃত্যু রয়েছে কোথায়, পিছনে অপেক্ষমান দাঁড়িয়ে আছে, কখন যে সামনে চলে আসবে। একটা সাডেনলি যেমন একটা ক্লক চলতে চলতে তার ব্যাটারিটা শেষ হয়ে যায়, অনুরূপভাবে এইভাবে মৃত্যুটা সামনে চলে আসবে। এজন্য মৃত্যুর মাধ্যমে মানুষকে মৃত্যুটা কি করেছে, অ্যাকাউন্টেবল করেছে, দায়িত্ববান তৈরি করেছে। কারণ ইমিলি ডিকিনসন কিন্তু তার একটা বিখ্যাত কবিতা যে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এই কবিতাটাতে বলছে যে মৃত্যু যখন আমার কাছে আসলো তখন আমি আমার পরিশ্রম, আমি আমার আনন্দ বিনোদন সব কিছু ছেড়ে আমি মৃত্যুকে সাড়া দিলাম। আমি আমার শৈশব যৌবন বার্ধক্যে এসে মৃত্যুকে সাড়া দিয়ে আমি মৃত্যুর সাথে যাত্রা শুরু করেছি। তাহলে এই যে মৃত্যু না থাকলে এই পৃথিবীতে জবাবদিহিতা আরো থাকতো না। অর্থাৎ এখান থেকে পয়েন্ট অফ ভিউ যেটা এমিলি ডিকিনসন দেখিয়েছে যে মানুষের মধ্যে যদি মৃত্যু এই সেন্সটা না থাকতো তাহলে এই পৃথিবীতে অনেক বেশি অপকর্ম বেড়ে যেত। আই টেস্ট এ লিকার নেভার ব্রিউড, এখানে কিন্তু কবি প্রকৃতির দৃশ্যের কথা বলেছে, মিস্টিক পয়েন্ট অফ ভিউ, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কথা বলেছে। কারণ সেই সময় তদানীন্তনকালে মানুষরা অত্যন্ত বেশি মদ্যপ ছিল, পলিটিক্যালি মানুষরা হ্যাফজেড ছিল, করাপ্টেড ছিল, যার কারণে কিন্তু তিনি এই ঈশ্বরের মানে যার কারণে কিন্তু তিনি এই প্রকৃতির সৌন্দর্যের কথা বর্ণনা করার মাধ্যমে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন মানুষরা যেন স্পিরিচুয়াল হয়। এই মোটামুটি তিনটা ফিলোসফিক পয়েন্ট অফ ভিউ তুমি দেখাবে। আসলে মৃত্যুকে নিয়ে আরো অনেক ফিলোসফিক পয়েন্ট অফ ভিউ আছে, বাট আই হ্যাভ টেকেন 3 ফিলোসফিক পয়েন্ট অফ ভিউস ইন যেটা হচ্ছে ক্রিটিকরা এই মতামতগুলো দিয়েছে সেখান থেকে গ্রহণ করে তোমাদেরকে আসলে ব্যাখ্যা দিলাম। 4 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে ডেথ ইজ এ ব্রিজ ফর দ্য ইউনিয়ন উইথ গড, অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আর মৃত্যুটা হচ্ছে একটা ব্রিজ, এই পারে মৃত্যু আর ওই পারে ঈশ্বরের সাথে সান্নিধ্য। তিনি তার মোর দ্যান 500 পোয়েমস এই কথাটা বলেছেন। আর এটা একটা আধ্যাত্মিক কথা, কারণ মৃত্যুটা আসলে আমাদের জীবন নাশ না, মৃত্যুটার মাধ্যমে আমরা ওই পৃথিবীতে গিয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ করব। এটাই হচ্ছে নিয়ম বা এটাই হচ্ছে পারফেক্ট কথা। এ নিয়ে এমিলি ডিকিনসনের অনেক কবিতা রয়েছে যে মৃত্যু হচ্ছে ব্রিজ। সেই কবিতাগুলোর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা যেটা তোমার পছন্দ সেটা তুমি রেফার করে অ্যানালাইসিস করবে। তার মধ্যে সবচাইতে ভালো হবে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ আর আই ফেল্ট এ ফিউনারেল ইন মাই ব্রেন। এখানেও কিন্তু কবি ডেথের কথা বলেছেন এবং মৃত্যুর স্পিরিচুয়াল একাগ্রচিত্তের মাধ্যমে যে মানুষের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়, মানুষ ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারে, সেই কথাগুলো এই কবিতাতেও বলেছেন। অর্থাৎ এখান থেকে বিষয়টা হচ্ছে এটা যে মৃত্যু এই শব্দটা একটা নিছক শব্দ না। মৃত্যু মানে এই পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যাওয়া না, আসলে মৃত্যুটা হচ্ছে একটা ব্রিজ। আর সেই ব্রিজটা কিসের উদ্দেশ্যে? রেজারেকশনের উদ্দেশ্যে। এই রেজারেকশনের উদ্দেশ্যে যে ব্রিজ, সেই ব্রিজটার কথাই কিন্তু এখানে কবি বলছেন যে মৃত্যুর মাধ্যমে মানুষ ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে। এখানে তোমরা একটা কোটেশন ব্যবহার করতে পারো, তাহলে বিষয়টা আরো শক্তপোক্ত হবে ইনশাআল্লাহ। This world is not conclusion, a species stands beyond invisible, as music but positive a sound, it beacons as it baffles. অর্থাৎ এই পৃথিবীর বাইরে আরেকটা পৃথিবী রয়েছে, আর সেই পৃথিবীটা কিসের সাথে তুলনা করা হচ্ছে? মিউজিকের সাথে তুলনা করা হচ্ছে, যেটা শুধু উপলব্ধি করা যায়, এটা কখনো দেখা যাবে না। যেমন আমরা মিউজিক উপলব্ধি করতে পারি, মিউজিককে দেখতে পাই না। আবার কথা বলা হচ্ছে ইট বিকন্স, বিকন্স শব্দের অর্থ হচ্ছে ইশারা দেওয়া, আর এটাকে তুলনা করা হচ্ছে পাজলস এর সাথে, ধাঁধার সাথে। অর্থাৎ এই পৃথিবীটা একটা গোলক ধাঁধা, কিন্তু এই গোলক ধাঁধার পরে মৃত্যুর মাধ্যমে একটা ব্রিজ রয়েছে, আর সেখানে কি হবে? ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব হবে। অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে হলে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ না করলে কখনোই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব হবে না। নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে ইমর্টালিটি ইজ নট গেইনড উইদাউট ডেথ। অর্থাৎ তুমি যদি অমরত্ব কেউ লাভ করতে চাই, এমিলি ডিকিনসন বলছে যে অমরত্ব কেউ লাভ করতে চাইলে তাকে মরতে হবে, কারণ মরলে গান সে অমর হবে, বেঁচে থেকে কখনো কেউ অমর হতে পারে না। অর্থাৎ
এখানে দেখো প্রকৃতির মাধ্যমে তিনি অমরত্বের কথা বলেছেন। যেমন আই টেস্ট লিকর নেভার ব্রুট, এই কবিতাটাই কিন্তু কবি একটা এক্সেপশনাল প্রকৃতির বর্ণনা দিচ্ছেন। এবং তিনি এই যে এই পৃথিবীতে যে প্রবলেম ইমর্টালিটি নিয়ে যে একটা হন্টিং প্রবলেম, সেই প্রবলেমটার কিন্তু এখানে একটা ব্যাখ্যা দিচ্ছে যে মানুষের বস্তুবাদী পৃথিবীটা, ক্যাওটিক ওয়ার্ল্ডটাই যে একটা আসলে এটা একটা প্রবলেমেটিক ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটাকে নিয়ে কবি কিন্তু সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছেন। এবং তিনি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্যই তিনি কিন্তু রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউগুলো ব্যবহার করছেন। আবার বিকজ আই কুড নট স্টপ ফর ডেতে তিনি বলছেন যে মৃত্যু আমার জন্য একটা গাড়ি নিয়ে আসলো, আর গাড়িতে প্যাসেঞ্জারকে ডেথ, আর তার সাথে রয়েছে সঙ্গী হয়েছে কি ইমর্টালিটি, আর আমাকে নিতে এসেছে। তাহলে কয়জন প্যাসেঞ্জার হলো? তিনজন, ডেথ, ইমর্টালিটি এবং কবি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে মৃত্যু আমাকে নিতে এসেছে, তার মানে আমি মরে যাব, কিন্তু আমার এই মৃত্যুটা আসলে মৃত্যুর মাধ্যমে আমি অমরত্ব লাভ করছি। এই সমস্ত কারণগুলোতেই ইমিলি ডিকিনসন বেসিক্যালি তার কবিতায় এই যে ডেথ এর রিকারিং যে সিম্বল হিসাবে এটাকে ব্যবহার করেছেন ফ্রম ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউস, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বেসিক্যালি তার মিস্টিসিজমটাকে ফুটিয়ে তোলার জন্য। আই হোপ ইউর কনসেপশন ইজ ক্লিয়ার। নো মোর টুডে, হ্যাভ এ গুড ডে।